আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই অধ্যায়ের সেশন 2 ও সেশন 3 কভার করার চেষ্টা করব। ভেরিয়েবল ভারী মজার। তো শিক্ষার্থীরা এখানে দেখো বলা আছে, আগের সেশনে আমরা দেখলাম যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায়। আমাদের প্রোগ্রামে যে কোনো সময় প্রিন্ট ফাংশন ব্যবহার করে এই কাজটি করা সম্ভব। আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো একটি ভেরিয়েবল। ভেরিয়েবল হলো একটি বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায়। আবার ভেরিয়েবল শব্দের অর্থ পরিবর্তনশীল, মানে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেই তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি। আমাদের সবার তো একটা নির্দিষ্ট নাম আছে, তাই না? এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে। একইভাবে প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয়, যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভেরিয়েবলটি চিনতে পারবো ও ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভেরিয়েবল তৈরি করব, যেখানে ভেরিয়েবলের মান হিসেবে 7 জমা রাখতে চাই, তাহলে আমরা লিখব নাম্বার সমান 7। তো শিক্ষার্থীরা তোমাদের হাতে কলমে আমি সবকিছু দেখিয়ে দেব। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পূর্বের ভিডিওটি দেখে আসতে হবে, কারণ পূর্বের ভিডিওতে আমরা পাইথন ইনস্টল করেছিলাম এবং থনি সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এইতে টিএইচ দিয়ে একটা লোগো আছে, এটা হচ্ছে থনি সফটওয়্যার। এইটাতে আমরা ডাবল ক্লিক করব, এইটা ওপেন হবে। তো এইটাতেই আমরা কাজগুলো করব। তো শিক্ষার্থীরা দেখো এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে নাম্বারের মধ্যে 7 রাখা হয়েছিল। তো আমরা এখানে নাম্বার লিখব, নাম্বার ভেরিয়েবলের মধ্যে 7 অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ নাম্বার যদি এখন প্রিন্ট করি তাহলে কিন্তু 7 কিন্তু আমাদের প্রিন্ট করে দেখাবে। তাহলে আমরা যদি প্রিন্ট করি নাম্বার, এটা যদি এখন রান করি, এই তো দেখো এখানে ক্লিক করলে রান হয়ে যাবে। তো দেখো এখানে 7 আউটপুট দেখাইছে, তার মানে নাম্বার একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি 7 রেখেছি। এখন যদি নাম্বার প্রিন্ট করি তাহলে কিন্তু 7 দেখাচ্ছে আমাদের, কারণ নাম্বারের মধ্যে 7 রয়েছে। তো আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে দেখো বলা আছে, তবে ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে। প্রথমত, ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে। এখানে দেখতে পেলে একটি শব্দ নাম্বার, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে। যেমন ধরো হচ্ছে আই এম, এটা কিন্তু ভেরিয়েবল হলো না। এটা যদি স্পেসটা বাদ দেই, দিয়ে যদি এরকম সাথে সাথে লিখি আই এম, তাহলে কিন্তু এটা একটা ভেরিয়েবল হয়ে গেল। অথবা আই এর পর এখানে আন্ডারস্কোর দিয়ে এম যদি লিখি, এটাও একটা ভেরিয়েবল হয়, ঠিক আছে? আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর চিহ্ন দিয়ে ভেরিয়েবলটির নামকরণ করা যাবে। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো ভেরিয়েবলের সঠিক নামকরণ। এখানে দেখো মাই ভেরিয়েবল, দুটো কথা একসাথেই কিন্তু দেওয়া আছে, তো এটা একটা ভেরিয়েবল। কিন্তু এটা কিন্তু ভুল, মাইয়ের পর স্পেস আছে, তো স্পেস দিলে এইটা ভেরিয়েবল হবে না। তারপর আরেকটা দেখো, এখানে লেখা আছে দিস, তারপর আন্ডারস্কোর ভেরিয়েবল আন্ডারস্কোর ইজ আন্ডারস্কোর কুল। তো এখানে দেখো দিসের পর আন্ডারস্কোর, ভেরিয়েবলের পর আন্ডারস্কোর, ইজের পর আন্ডারস্কোর, তার মানে পুরোটা একটা শব্দ নির্দেশ করতেছে। তো এটা একটা ভেরিয়েবলের সঠিক নামকরণ। কিন্তু দেখো দিসের পর যদি স্পেস দেওয়া যায়, এই শব্দগুলোর পর স্পেস দিলে কিন্তু এটা ভেরিয়েবল হবে না, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা 2 নম্বরে আরেকটা নিয়ম শিখি ভেরিয়েবলের কিভাবে নামকরণ করতে হয়। এখানে দেখো একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ টু জেড, স্মল এ টু জেড অথবা ক্যাপিটাল এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে হবে অথবা আন্ডারস্কোর হতে হবে। প্রথম অক্ষর কোনো সংখ্যা যেমন 0 থেকে 9 বা অন্য কোনো প্রতীক যেমন স্টার, তারপর হচ্ছে এই যে ড্যাশ ইত্যাদি হতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা যেমন হচ্ছে 0 থেকে 9,
এ টু জেড ক্যাপিটাল স্মল যাই হোক বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে ভেরিয়েবলের নামে অন্য কোনো প্রতীক, যেমন হচ্ছে ডলার সাইন, পার্সেন্টেজ, অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড সিম্বল, অ্যাট দ্য রেট ইত্যাদি ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের মধ্যে এগুলো থাকতে পারবে না, ঠিক আছে। দেখো এখানে একটা দেওয়া আছে জেড, এখানে 1 YAN, এটা কিন্তু ভেরিয়েবলের সঠিক নামকরণ হয়েছে। কিন্তু এই পাশে দেখো জেডের পর একটা হচ্ছে সিম্বল দেওয়া, প্রতীক দেওয়া আছে। তো এটা কিন্তু ভেরিয়েবলের ভুল নামকরণ, কারণ এই যে শেষের লাইনে কি বলছে, তবে ভেরিয়েবলের নামে অন্য কোনো প্রতীক, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যাবে না। তারপর দেখো শুধু এটা ভেরিয়েবলের সঠিক নামকরণ, কিন্তু 8A এটা কিন্তু ভুল নামকরণ। কেননা আমাদের এখানে বলা আছে প্রথম অক্ষর কোনো সংখ্যা 0 থেকে 9 অন্য কোনো প্রতীক, চিহ্ন ইত্যাদি হতে পারবে না। তারপর এখানে দেখো আন্ডারস্কোর ভেরিয়েবল। তো প্রথমে বলা আছে যে একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই A to Z স্মল ক্যাপিটাল যাই হোক অথবা আন্ডারস্কোর হতে হবে। তো এখানে দেখো আন্ডারস্কোর আছে, তারপর লেখা আছে ভেরিয়েবল, এটা ঠিক। কিন্তু সামনে দেখো এখানে ডলার সাইন দেওয়া আছে, তো এটা ভুল হবে। তারপর দেখো এটা ঠিক, মাই আন্ডারস্কোর নেম, এটা সঠিক নামকরণ। কিন্তু এটা দেখো অ্যাট দ্য রেট, তারপর মাই নেম, তো সামনে কি থাকতে পারবে না, ভেরিয়েবলের মধ্যে থাকতে পারবে না হচ্ছে প্রতীক চিহ্নগুলো। এইখানে যে প্রতীকগুলো আছে এগুলো আরো হতে পারে, প্রতীকগুলো কিবোর্ডে তোমরা দেখতে পারবে, ওগুলো হতে পারবে না। তারপর এখানে বলা আছে পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা, তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করবে। যেমন এখানে লেখা আছে মাই আন্ডারস্কোর ভেরিয়েবল, এখানে এম বড় হাতের, আর একটা দেওয়া আছে মাই ভেরিয়েবল, এখানে এম হচ্ছে স্মল লেটার। এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে এম বড় হাতের, এখানে হচ্ছে এম ছোট হাতের। এই দুটো হচ্ছে আলাদা আলাদা ভেরিয়েবল নির্দেশ করে, ঠিক আছে। এবার নিচের ছক থেকে কোনো ভেরিয়েবলের নামকরণ সঠিক হয়েছে, কোনটার ভেরিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটা শনাক্ত করতে হবে আমাদের। তো এই যে প্রথমটা দেখো লেখা আছে বিডি আন্ডারস্কোর CAP, এখানে 1 দেওয়া আছে TAL, তো এইটা হচ্ছে সঠিক। তো সঠিকেও লিখতে পারো, এখানে টিক চিহ্ন দিতে পারো, সমস্যা নেই, আমি টিক চিহ্ন দিলাম। তারপর দেখো এই তো 2 নম্বরটা দেখো, এটা কিন্তু হচ্ছে ভুল, কেননা হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে কি থাকতে পারবে না, ভেরিয়েবল নামের শুরুতে 0 থেকে 9 বা অন্য কোনো প্রতীক ইত্যাদি হতে পারবে না। দেখো এখানে অন্য কোনো প্রতীক অথবা এখানে 0 থেকে 9 আছে, তাই এটা ভুল। তো ভুলও লিখতে পারো কথায় অথবা ক্রসও দিতে পারো এখানে। তারপর দেখো 3 নম্বরটা, এখানে দেখো ডি অন TI GITL, তারপর আন্ডারস্কোর, এখানে যাই থাক সবকিছু ঠিকঠাকই আছে, এটা হচ্ছে সঠিক। তারপর এখানে দেওয়া আছে হচ্ছে চট্টগ্রাম। তো এখানে দেখো ভেরিয়েবলের নামের মধ্যে কি থাকতে পারবে না, এই সিম্বলগুলো থাকতে পারবে না। যেমন হলো এই যে এখানে আছে হচ্ছে ডলার সাইন, পার্সেন্টেজ, তারপর হচ্ছে লজিক্যাল অ্যান্ড, তারপর হচ্ছে অ্যাট দ্য রেট, এগুলো থাকতে পারবে না। দেখো ওইটার মধ্যে হচ্ছে এই সিম্বলটা রয়েছে, তো এটা পুরোটা ভুল হয়ে যাবে, ক্রস দিলাম। তারপর এখানে লেখা আছে টাইগার, মানে একটু আই বেশি দেওয়া আছে, বেশি দেওয়া আছে, এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, আমাদের উপরে যে নিয়মটা বললাম। তারপর দেখো এখানে সর্বশেষ যেটা আছে রোবোটিক্স স্পেস লার্নিং, স্পেস কিন্তু থাকা যাবে না, এখানে যদি আন্ডারস্কোর থাকতো তাহলে কিন্তু এটা ঠিক থাকতো। হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্রস দেব। তারপর এখানে বলা আছে আবার ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, যেমনটা আমরা প্রথমে করলাম। এই যে দেখো নাম্বার একটা ভেরিয়েবল, স্বাদ জমা রাখার জন্য ইকুয়াল দিয়েছি এখানে, একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। তাহলে আমি এটাকে এভাবে বলতে পারবো, নাম্বার ভেরিয়েবলের মধ্যে 7 অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ জমা রাখা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো ধরি আমাদের একটি ভেরিয়েবল আছে কাউন্ট ভেরিয়েবল, কাউন্টের মান যদি 5 রাখতে চাই তাহলে প্রোগ্রামে আমরা লিখব কাউন্ট ইকুয়াল 5, এরপর এই মানটি প্রিন্ট করতে লিখব প্রিন্ট কাউন্ট। তাহলে এটা আমরা দেখি আমরা কিভাবে লিখতে পারি। কাউন্টের মধ্যে 5 রাখতে বলছে, কাউন্টের মধ্যে আমরা 5 রাখবো।
তাহলে আমরা যদি এখন কাউন্ট প্রিন্ট করি, এই তো দেখো এখন রান করব এখানে, এই তো দেখো 5 প্রিন্ট করে দেখাইছে। ঠিক আছে, তাহলে নিচের প্রোগ্রামটি আমরা যদি রান করি, অর্থাৎ এটা আমরা কিন্তু রান করলাম একটু আগে, তাহলে আমরা নিচের মতো আউটপুট পাবো। এখানে দেখো 5 কিন্তু আউটপুট দেখাইছে, আমরাও কিন্তু 5 আউটপুট দেখেছি এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ কাউন্ট ভেরিয়েবলের যে মান সেটি প্রিন্ট করা হয়েছে। আবার একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব। ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে। তাহলে দেখো নিচের প্রোগ্রামটি যদি রান করি, আউটপুট তাহলে কি হবে? এখানে শিক্ষার্থীরা খেয়াল করো, লেখা আছে হচ্ছে ভ্যালু আন্ডারস্কোর নাও, অর্থাৎ আমরা যদি বলি ভ্যালু নাও, এর মধ্যে হচ্ছে 1 অ্যাসাইন করা আছে। তাহলে যদি প্রিন্ট করি ভ্যালু নাও, তাহলে কিন্তু এখানে 1 প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তারপর কিন্তু ভ্যালু নাও ওই আগেরটার মধ্যেই হচ্ছে 2 অ্যাসাইন করা আছে। এবার যদি তুমি প্রিন্ট করো ভ্যালু নাও, এবার কিন্তু 2 কিন্তু তোমাদের আউটপুট দেখাবে। ঠিক আছে, কেননা এখানে একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব। ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মানটি মুছে যাবে। তো ভ্যালু নাও এই ভেরিয়েবলের মধ্যে আগে 1 ছিল, আবার কিন্তু 2 অ্যাসাইন করা হয়েছে, আগের 1 কিন্তু মুছে যাবে। ঠিক আছে, এবার ভ্যালু নাও এর মধ্যে কি থাকবে? 2 থাকবে, এই কারণে 2 প্রিন্ট করবে। তারপর এবার ভ্যালু নাও এর মধ্যে 3 কিন্তু অ্যাসাইন করা হয়েছে, এবার কিন্তু আগের 2 তারপর 1 এগুলো কিন্তু মুছে যাবে। তাহলে প্রিন্ট যখন করব ভ্যালু নাওতে, ভ্যালু নাওটা তখন আমাদের 3 আউটপুট দেখাবে। ঠিক আছে, তাহলে এটি তোমাদের হাতে কলমে আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে তোমরা কোডিং করবে। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, ভ্যালু আন্ডারস্কোর নাও, এখানে প্রথমে 1 অ্যাসাইন করা হয়েছিল। এটা যদি আমি প্রিন্ট করি, তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে ভ্যালু নাও দিতে হবে, ভ্যালু নাও। আচ্ছা, এইটা আমি প্রিন্ট করে রান করে দেখাচ্ছি। দেখো 1 কিন্তু প্রিন্ট করেছে। এবার ভ্যালু নাও এর মধ্যে আমি কি অ্যাসাইন করব? ভ্যালু নাও এর মধ্যে আমি 2 অ্যাসাইন করব, 2 অ্যাসাইন করব। 2 যখনই অ্যাসাইন করব, আগে কিন্তু ভ্যালু নাও এর মধ্যে 1 ছিল, এটা কিন্তু মুছে যাবে। এখন কিন্তু ভ্যালু নাও এর মধ্যে 2 থাকলো। এটা যদি আমি প্রিন্ট করি ভ্যালু নাও, তো এখন যদি আমি রান করি কোডটা, তখন দেখো এখানে কিন্তু আগে ভ্যালু নেওয়ার মধ্যে 1 ছিল, তারপরের লাইনে কিন্তু 1 প্রিন্ট করবে। আচ্ছা ঠিক আছে, এবার ভ্যালু নেওয়ার মধ্যে 2 আছে, তাহলে প্রিন্ট করবে 2, তাহলে 1 ও 2 প্রিন্ট করলো। এবার ভ্যালু নেওয়ার মধ্যে 3 অ্যাসাইন করব। ঠিক আছে, এবার যদি প্রিন্ট করি, এবার কিন্তু 3 প্রিন্ট করবে, 1 2 3 একসাথে প্রিন্ট করবে। তাহলে এটা আমি যদি রান করি, তাহলে প্রথমে 1 অ্যাসাইন করা ছিল, 1 প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, এই তো দেখো সেলে দেখো, তারপর 2 অ্যাসাইন করা হয়েছে, 2 প্রিন্ট করেছে। তারপর 3 অ্যাসাইন করা হয়েছে, 3 প্রিন্ট করেছে। তাহলে 1 2 3। আশা করি বুঝতে পেরেছো। এই প্রোগ্রামের আউটপুট নিচের ঘরে লিখে ফেলি। তাহলে আউটপুট তো আমরা দেখলামই, 1 2 আর 3, 1 2 আর হচ্ছে 3, এটাই হচ্ছে উত্তর, এই ছকের উত্তর। এরপর দেখো এখানে বলা আছে কি, লক্ষ্য করি উপরের প্রোগ্রামে একই ভেরিয়েবল ভ্যালু নাও কে আমরা বারবার প্রিন্ট করেছি, কিন্তু এক এক সময়ে ভেরিয়েবলটির ভেতরে জমা থাকা তথ্য ভিন্ন ছিল, তাই প্রিন্ট করার পর ভিন্ন মান পেয়েছি। আবার ভেরিয়েবলের মধ্যে সবসময় একই রকম তথ্য বা ডেটা আমরা জমা রাখি না। যে তথ্য জমা রাখবো সেটি কেমন তথ্য, তার উপর ভিত্তি করে কয়েকটি তথ্যের প্রকারভেদ বা ডেটা টাইপ আছে। তো আমরা এখন দেখব ডেটা টাইপগুলো। ডেটা টাইপ সচরাচর হচ্ছে এই 3টাই আমরা ব্যবহার করে থাকি, ক খ আর হচ্ছে গ, ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে স্ট্রিং। আইএনটি এটা ইন্টিজার বোঝায়। ভেরিয়েবলে আমরা পূর্ণ সংখ্যা জমা রাখতে পারি। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলা হয়। তাই ভেরিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ইন্ট।
এখানে ইন্ট হলো ইন্টিজার এর সংক্ষিপ্ত রূপ। এমন একটি উদাহরণ হলো a ইকুয়াল 5। তো এখানে দেখো এই সবগুলো কেটে a ইকুয়াল 5 দিলাম। এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট a। তাহলে আমরা কিন্তু 5 কিন্তু দেখতে পাবো, কারণ এর মধ্যে 5 অ্যাসাইন করা আছে। a প্রিন্ট করলে আমরা 5ই দেখতে পাবো, ঠিক আছে। এখন আমরা দেখব ফ্লোট। ভেরিয়েবলে আমরা দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখতে পারি। এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলা হয়। তাই ভেরিয়েবলে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা রাখলে তার ডেটা টাইপ হয় ফ্লোট। এখানে ফ্লোট হলো ফ্লোটিং এর সংক্ষিপ্ত রূপ। এমন একটি উদাহরণ দেখো, এ সমান 5.09 দেওয়া আছে। তো এখানে 5.09 দেওয়ার পর আমি যদি প্রিন্ট করি, রান করি, তাহলে প্রিন্ট করে দেখাবে 5.09। তাহলে আমরা ফ্লোট দেখে ফেললাম। এখন দেখবো হচ্ছে স্ট্রিং। দেখো, ভেরিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই, তাহলে সেটিকে স্ট্রিং বলা হয়। আর এ ধরনের তথ্য str ডেটা টাইপে অন্তর্ভুক্ত হয়। এখানে str হলো স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। আমরা ভেরিয়েবলে যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশনের মধ্যে জমা রাখবো। ডাবল কোটেশনের মধ্যে জমা রাখলেও হয়। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে সি জমা রাখছে, তারপর বির মধ্যে হচ্ছে দিস ইজ এ স্ট্রিং ভেরিয়েবল, এটা জমা রাখছে। তাহলে আমরা দেখিয়ে দেই। এর মধ্যে যদি আমরা টেক্সট জমা রাখতে চাই, তাহলে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে। তো যে কোনো একটা মান দিলাম, দিস ইজ এ স্ট্রিং। আচ্ছা, এটা যদি আমি এখন রান করি, তাহলে দিস ইজ এ স্ট্রিং এটাই প্রিন্ট করবে। দেখতে পাচ্ছ, এটাই প্রিন্ট করছে। কেননা আমি কিন্তু প্রিন্ট করেছি, এর মধ্যে কিন্তু অ্যাসাইন করা আছে এইটা, এর মধ্যে কিন্তু এইটা ঢোকানো আছে। তাহলে প্রিন্ট করলে নিশ্চয় এইটা প্রিন্ট হবে। এবার আমরা দেখব হচ্ছে বুল। কোনো ভেরিয়েবলে যদি সত্য অর্থাৎ ট্রু অথবা মিথ্যা হচ্ছে ফলসকে তথ্য হিসাবে জমা রাখতে চাই, তাহলে সেটি হবে বুলিয়ান তথ্য। এ ধরনের তথ্যকে বলা হয় বুল ডেটা টাইপ তথ্য। এখানে বুল হলো বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ। বুল ডেটা টাইপে দুটি মাত্র তথ্য রাখা যায়, একটা ট্রু আর একটা হচ্ছে ফলস। এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এর মধ্যে যদি আমি ট্রু রাখি, এটা কিন্তু কেস সেন্সিটিভ, আগেই বললাম। এখানে ট্রু কথাটা যদি তুমি স্মল এরকম দাও, TRUE, তাহলে কিন্তু যদি রান করি, তাহলে কিন্তু দেখো এই তো দেখো ভুল দেখাচ্ছে এখানে, হ্যাঁ, ইরর দেখাচ্ছে। তাহলে তোমাদের কি করতে হবে, এখানে কি আছে, ট্রু এর টি কিন্তু বড় হাতের আছে, তো টি এখানে বড় হাতের দিতে হবে। এখন যদি রান করি, তাহলে কিন্তু দেখো ট্রু দেখাচ্ছে, কারণ এর মধ্যে আমি ট্রু জমা রাখছি। তাহলে আমরা 4টি ডেটা টাইপ জানলাম, ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে স্ট্রিং আর হচ্ছে বুল। এগুলো হলো পাইথনের প্রধান 4টি ডেটা টাইপ। এছাড়াও আরো কিছু ডেটা টাইপ আছে। যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয়, সেগুলো সম্পর্কে জানতে পারবো। ভেরিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি, সেটা জমা হয় কম্পিউটারের মেমোরিতে। তো এখানে দেখো, এখানে এর মধ্যে কিন্তু ট্রু জমা রাখছো, কিন্তু ভেরিয়েবল, তো এটা কিন্তু কম্পিউটারের মেমোরির মধ্যে জমা আছে। তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভেরিয়েবল ব্যবহার করব, কম্পিউটার মেমোরিতে জমা থাকা ভেরিয়েবলটির মান তখন প্রোগ্রাম ব্যবহার হবে। মজার জিনিস হলো, কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজেই বের করা যায় টাইপের মাধ্যমে। এখানে দেখো, টাইপ ফাংশনের মাধ্যমে, ঠিক আছে। ফাংশন কিভাবে বুঝবো এটা ফাংশন, এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং থাকলে বুঝবে সেটা ফাংশন। আমরা যদি একটি ভেরিয়েবলকে টাইপ ফাংশনের ভিতর রেখে প্রিন্ট করি, তাহলে ওই ভেরিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব। ডেটা টাইপ বলতে এখানে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুল, এগুলোই আমরা বুঝিয়েছি। দেখো শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, এখানে মাই ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল পুরোটা, এর মধ্যে 23.07 জমা রাখা হয়েছে। এখন মাই ভেরিয়েবল যদি আমরা প্রিন্ট করি, তাহলে 23.07 দেখতে পাবো। এখন তুমি বুঝতেছো না এটা কোন ধরনের ভেরিয়েবল, ইন্টিজার, ফ্লোট, না হচ্ছে স্ট্রিং, না বুল। তাহলে এটা চেক করার জন্য এখানে কি করতে হবে, প্রিন্ট টাইপের মধ্যে মাই ভেরিয়েবলটা ঢোকাই দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটি একটু প্রিন্ট করে দেখি। এটা একটু ছোট করে নিই, তাহলে আমরা লিখতে সুবিধা হবে আমাদের। তাহলে এসব আমি কেটে দিলাম।
এখানে আমি মাই ভেরিয়েবল লিখব। মাই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে 23.07 জমা রাখবো, ঠিক আছে? 23.07, ঠিক আছে। এখন আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট মাই ভেরিয়েবল। আচ্ছা, এইটা আগে আমরা একটু রান করে দেখি কি দেখায়। এতো দেখো, রান করে দেখলাম 23.07 দেখাচ্ছে। এবার আমরা দেখব যে 23.07 কোন ধরনের ডেটা টাইপ। তো আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে, এর মধ্যে টাইপ লিখতে হবে, TYPE। টাইপ লেখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, অর্থাৎ এটা হচ্ছে ফাংশন, এর মধ্যে লিখতে হবে মাই ভেরিয়েবল। তাহলে এখন যদি আমি রান করি তাহলে দেখতে পাবো এটা কোন ধরনের ডেটা টাইপ। দেখতে পাচ্ছ এখানে ক্লাস দেওয়া আছে ফ্লোট, অর্থাৎ এই 23.07 এটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এগুলো তোমাদের সবগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে হাতে কলমে একদম। আচ্ছা, এটা তো আমরা দেখলাম, অর্থাৎ আমরা বুঝতে পারলাম মাই ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছে জমা করা তথ্য 23.07 এবং এটি একটি ফ্লোট ডেটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল। এখন আমরা এই ছকটি পূরণ করব। তাহলে আমরা প্রোগ্রাম করব। আচ্ছা, প্রোগ্রাম করে ফেলি। এটা একটু ছোট করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমারও লিখতে সুবিধা হয় এগুলো দেখে দেখে। আচ্ছা, এখানে এ বি, তার মধ্যে কি জমা করা আছে? ট্রু জমা করা আছে, TRUE, ট্রু। আচ্ছা, এটা যদি আমি প্রিন্ট করি, আচ্ছা প্রিন্ট করা লাগবে না, এখানে জাস্ট বলছে ভেরিয়েবলগুলো ডেটা টাইপ কি হবে। তাহলে প্রিন্ট টাইপ, টাইপ এর মধ্যে লিখতে হবে আমাদের হচ্ছে এই ভেরিয়েবলটা এ বি। আচ্ছা, এটা এখন আমাদের রান করতে হবে। তো দেখো এটা হচ্ছে বুল, ক্লাস বুল। তাহলে এটা আমরা পুরোটা এখন লিখব, ক্লাস বুল, অর্থাৎ বুলিয়ান। হ্যাঁ, এটা কিন্তু বি। আচ্ছা, এটা আমাদের শেষ চেক করা। তারপর আরেকটা দেখব। আচ্ছা, এটা থাক, আমরা পরে ইউজ করব। মাই ভ্যালু, এর মধ্যে আমি জমা রাখবো হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল হ্যাভ সাম ডেটা টাইপস। এটা আমি এখন রান করব, ঠিক আছে? এটা যদি রান করি কি দেখায়? এটা ইরর দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে তো এই যে এইটা দিতে হবে, মাই ভ্যালু দিতে হবে, আগেরটা দিয়েই প্রিন্ট করা হয়েছে। তো এখন যদি রান করি তাহলে কি দেখাবে? এখানে দেখো ক্লাস স্ট্রিং, ঠিক আছে? তো আমরা এখানে লিখব ক্লাস স্ট্রিং। ক্লাস স্ট্রিং লেখা শেষ। এখন আমরা পরবর্তীটা দেখব। এটাও হয়ে গেল। এফ এর মধ্যে 23 জমা করা আছে। তো এটা আমি আর দেখাচ্ছি না, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজার ক্লাস, ক্লাস ইন্ট। তারপর এখানে দেখো স্ট্যাটাস ইজ, এই ভেরিয়েবলের মধ্যে ফলস জমা করা আছে, এটা কিন্তু ভুল। ট্রুফ আর ফলস এগুলো হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তাহলে লিখবো হচ্ছে ক্লাস বুল। তো তোমাদের যদি বিশ্বাস না হয় আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের লিখতে হবে স্ট্যাটাস, স্ট্যাটাস, স্ট্যাটাস আন্ডারস্কোর ইজ, এর মধ্যে 23 জমা। আচ্ছা 23 না, ফলস,
ফলস জমা করা আছে। এটা আমরা প্রিন্ট করে দেখব কোন টাইপের। প্রিন্ট, এর মধ্যে টাইপ ফাংশন লিখব। ফাংশন কিন্তু এখন হয়ে গেল। এখন আমরা স্ট্যাটাস স্ট্যাটাস ইজ লিখব। আচ্ছা, এখন যদি আমি রান করি তাহলে দেখো, এই যে দেখো ক্লাস বুল, সেটি আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছি। এই তো দেখো, তারপরে আছে হচ্ছে নাম্বার নাও। এটা কিন্তু হচ্ছে ফ্লোটিং নাম্বার, কারণ দশমিক আছে। এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে লিখতে হবে নাম্বার নাও, নাম্বার আন্ডারস্কোর নাও। এর মধ্যে রাখতে হবে 12.789। তো এখন প্রিন্ট করতে হবে টাইপের মধ্যে কি প্রিন্ট করবো, নাম্বার নাও আন্ডারস্কোর নাও। আচ্ছা, এখন যদি আমি রান করি তাহলে দেখো এটা কোন ক্লাসের, ফ্লোট। তো ডিরেক্ট আমরা লিখে দেবো এখন ক্লাস ফ্লোট। তারপর সর্বশেষ সেকশন ভেরিয়েবলের মধ্যে বি একটা ক্যারেক্টার বা স্ট্রিং যেটাই বলো সেটা ঢোকানো আছে। তো এটা ক্লাসটা হবে স্ট্রিং এর ক্লাস, এটা হবে str, স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। তাহলে তোমাদের একটু দেখিয়ে দেই এটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সেকশন তার মধ্যে বি দিতে হবে। তো কোন টাইপের সেইটা চেক করার জন্য প্রিন্ট ফাংশনের মধ্যে টাইপ ফাংশন দেওয়ার পর ভেরিয়েবলটা দিতে হবে, সেকশন ভেরিয়েবল। আচ্ছা, এখন যদি আমি রান করি তাহলে দেখো এই তো স্ট্রিং, ক্লাস স্ট্রিং। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যারা বোঝার তারা বুঝে গিয়েছো, আর যারা বোঝো নাই তারা একটু পজ করে করেও একটু সময় নিয়ে নিয়ে দেখো, তোমাদের মাথায়ও ঢুকবে। কারণ প্রোগ্রামিং বিষয়টা একটু জটিল। এই জিনিসগুলো আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে উঠে শিখেছি, এই পাইথন প্রোগ্রামিং। আর ইন্টারমিডিয়েটে অবশ্য সি প্রোগ্রামিং শেখানো হয়েছে। তোমাদের ভাগ্য অনেক ভালো, ক্লাস 9এই পাইথন প্রোগ্রামিং শিখতেছো, ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে এগুলো যদি ভালো করে শিখে অ্যাপ্লাই করতে পারো। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ইনপুট নেওয়া শুরু করি এইটা থেকে।